আমার দিদি কই? না 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 না, আর কেন আমি বসে থাকবো না? আমি এখন এই ছুটে দেবো এই ধর্মরাজ্যের সিংহাসনে গিয়ে আমার দিদির বিচার চাইবো। দেখি দেখি তিনি এর কি বিচার করে। দিদি দিদি দিদি, না না, আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেব নাকি? তোমাকে আমি এখানে ধরে নিয়ে এসেছি সুন্দরী। তাহলে তুমি আমাকে কি করবে? তোমাকে আমি রাজ রানী না, খুব সুখে রাখবো। আর তাতে যদি রাজি না হও তাহলে আমার এই মুহূর্তে আমার পাওনাটুকু আমি তোমার কাছ থেকে আদায় করে নেব। কোথায় রামচরণ? আজ আমি নতুন শিকার ধরে নিয়ে এসেছি। যা আমার জন্য সুরা আর বাইজি নিয়ে আয়। তাহলে তো মাস্টার আজকে কোনো কথা নাই। আমি তোমাকে যা বলছি হে ভগবান, ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো ভগবান। নাচে মানে আমাকে মাতুয়ারা করে দাও।
যাব ঠিক আছে, আমরা যাব ঠিক আছে। আমরা যে নাচে গানে আপনার মন পাগল করে দিলাম, তা আমাদের বকশিসটা দিবেন না? এই বকশিস নাও। না, এটা আমারটা আমি ভাইছি, কুলেতে নিয়ে আরে হাতটা দাও। এই দাও, বকশিস দাও, বকশিস দাও। যেই বাড়ি দিছ মাথাটা ভাঙ্গালছে। চকলেট সুন্দরী, এবার এবার কোথায় থাকবে তোমার সেই রূপের অহংকার? এখনই হবে তোমার রূপের অহংকারের না পতন, এবং সেটা আমারই কাছে। এসো এসো না, তুমি আমার কাছে আসবে না। এসো না এসো এসো। বেরিয়ে যাও বলছি। এসো সুন্দরী, না না, এসো। আপনি আপনি আমার দিকে আর এক পাও এগোবেন না, তাহলে আমি চিৎকার করে এখানে লোক জড়ো করব। লোক যারা করবে এটা হচ্ছে আমার নতুন গোপন কক্ষ। এখানে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না সুন্দরী, কেউ তোমাকে রক্ষা করবে। আমি রক্ষা করবো এই অসহায় নারীকে। কে শুইলে? শুইলেন তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছো কোন অধিকারে? অধিকারে নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছি। জানো জানো অদ্ভুতের পরিণাম কত ভয়ঙ্কর। জানি বলেই তো তোমার গোপন কক্ষে প্রবেশ করতে সাহস পেয়েছি। শুইলেন, তুমিও বলে যাও, আমিও এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তুমি একটা শয়তান। এত বড় কথা! আমি 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 একজন শয়তান। হ্যাঁ হ্যাঁ, তুমি শয়তান। তোমার জন্য এই রাজ্যের অবলা নারীরা একটু শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলেই প্রজারা ভয়ে কেঁপেছে। তোমারই জন্য আজ এই সোনার রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। চোখ রাঙে আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনে কথা বলা নারীকে করেছ নির্যাতন, বিনা দোষে প্রজাদের বিরুদ্ধে চালিয়েছ চাবক, জ্বালিয়েছ প্রজাদের ঘর বাড়ি। আজ এর অত্যাচার আমি মাথা পেতে সহ্য করবো না। অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। দরকার হলে তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো, মরবো, তবু তোমাকে বুঝিয়ে দেবো নারী নির্যাতনের পরিণাম কত ভয়াবহ। তাই নাকি? তবে আসো, আমিও যুদ্ধে আমিও প্রস্তুত। এবার কোথায় গেল তোমার সেই অর্থের বাহাদুরি? আমি তোমাকে করব। তোমার মতো শয়তানের সাথে যুদ্ধ করে কিভাবে বিজয় হতে হয় সেই কথা সুইলেনের ভালো করেই জানা আছে। আসুন আমার সাথে। তাই চলুন। আর যাবার বেলায় তোমাকে আরেকটা কথা বলে যাচ্ছি সেনাপতি,
যদি আর কোনো নারীকে নির্যাতনের চেষ্টা করো তাহলে আমার পিস্তলের দ্বারাই তোমার মাথার খুলি দিব। কোনোদিন মনে রেখো। সামান্য একটা রাজ কর্মচারী হয়ে আমার হাতের শিকার সে কেড়ে নিল। আমি আর চরম প্রতিশোধ নিব। তবে আমার নাম সেনাপতি অজয় সিং। হ্যালো মহারাজ, আপনার রাজ্যের প্রজারা খুব সুখ শান্তিতে বসবাস করছে, আর আপনার শত্রুগণ আপনার গুণ কীর্তন করছে। কোথায় মহারাজ, কোথায়? মহারাজের কাছে আমি বিচার চাইব। বিচার করুন মহারাজ, বিচার করুন। তুমি বলো তোমার কি পরিচয়? মহারাজ, আমি আপনার রাজ্যের সামান্য একজন গরিব প্রজা মহারাজ। আমার নাম যুগের নারায়ণ। এবার বলো তার বিরুদ্ধে তোমার অভিযোগ। মহারাজ, আপনার সেনাপতি আমার বাড়ি ঘর চালে পুরে চারকার করে দিয়েছে মহারাজ। তাই নাকি? শুধু তাই নয় মহারাজ, সেই শয়তান আমার একমাত্র কচি ছেলেকে অকালে মৃত্যু করেছে মহারাজ। সেই দৃশ্য আমি সইতে না পেরে আমি সেনাপতিটাকে বলেছি, কত কাকুতে মেহনতি করেছি, তার বিনিময়ে আমার পৃষ্ঠ মারেছে চাবুক মহারাজ। আপনি তার বিচার করুন মহারাজ, আপনি তার বিচার করুন। এই বললে যুগে সেনাপতির এত বড় সাহস, সেনাপতি বলে তাকে ক্ষমা করো না। আমি তার বিচার করব, এমন বিচার করব যা দেখে সারা দুনিয়ার মানুষ যেন আতঙ্কে উড়ে উঠে। এই কে আছে? সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন যাবো না। যাও পরে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? তুমি নাকি এই যুগের বাড়িঘর জালে পুরে ছাই করে দিয়েছো? না মহারাজ। আর তোমারই প্রজাপতি নাকি তার একমাত্র কচি ছেলে প্রাণ গিয়েছে। এসব মিথ্যে মহারাজ, আর কিছুই বুঝতে পারি না। তাহলে কি তুমি বলতে চাও এই যুগের নারায়ণ যা বলেছে সম্পূর্ণ মিথ্যে? হ্যাঁ মহারাজ, এসব মিথ্যে। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। তুমি ভালো, এই তোমার পরিচয়? মহারাজ, আমি আপনার রাজ্যের সামান্য একজন ভিখারিনীর ছেলে। আপনার দরবারে আমি বিচার প্রার্থী মহারাজ। তুমি কিসের বিচার চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি
আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে মহারাজ। তাই নাকি? সেনাপতি, এই বালক যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তা কি সত্যি? মহারাজ, এসব মিথ্যে। তাহলে কি তুমি বলতে চাও এই বালক তোমার বিরুদ্ধে যা বলেছে সম্পূর্ণ মিথ্যে? মহারাজ, এসব। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে হরণ করে নিয়ে এসেছে তার কোনো প্রমাণ আছে? না মহারাজ, আমি প্রমাণ কেমন করে দিব মহারাজ? আমি যে এক ভিখারির ছেলে মহারাজ। এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না মহারাজ, তাহলে তো এসব মিথ্যা হতে পারে। তাও তো বটে, প্রমাণ যেখানে নেই। প্রমাণ আছে মহারাজ, প্রমাণ আছে। আমি যে তার জ্বলন্ত প্রমাণ। শুইলে হ্যাঁ মহারাজ। বলো তুমি কি বলতে চাও? মহারাজ, আমি বালকের ঘড়িতে ওই শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে এনেছি মহারাজ। সেনাপতি, এখনো তুমি কি বলতে চাও? সম্পূর্ণ মিথ্যে। চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। না! এই ধর্মরাজা কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না, আজও করবে না। তুমি যে অপরাধ করেছ আমি তার বিচার করব, এমন বিচার করব যা দেখে সারা ধর্মের রাজ্যের মানুষ যেন আর কোনোদিন পাপ কাজ করতে সাহস না পায়। কোথায় জল্লাদ? রানী রানী আমার কি করতে হবে? যাও জল্লাদ, এই পাপিষ্ঠ সেনাপতি কাশীর উদ্ধার করে তার রক্তের কাশি এনে আমায় দিবে উপহার। এই করছি মহারাজ। সামনে যাও। এই রইল মহারাজ আপনার দেওয়া সম্মানিত তলোয়ারি। আমার অজান্তে আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি কার প্রাণদণ্ড নিচ্ছেন? তোমার এই আদরের সেনাপতি অজয় সিংকে। ওকে আপনি ক্ষমা করুন মহারাজ। না! এই ধর্মরাজা কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না, আজও করবে না। আজ অপরাধ করেছে সেনাপতি, ক্ষমা করলে কাল হবে মন্ত্রী। যাও জল্লাদ, নিয়ে যাও। আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমি যাবার বেলায় বলে যাচ্ছি চিরদিনই যেন তাকে আপনার এই সুবিচার যুগেন, মহারাজ, পেয়েছো? তুমি তোমার পুত্র হত্যার সুবিচার। মহারাজ পেয়েছি। ম্যানেজার সাহেব আপনার বিচারে খুশি হয়ে
আপনাকে একটা শেষবারের মতো একটু প্রণাম করতে চাই। আপনার মতো রাজা যখন প্রতিটি রাষ্ট্রে রাষ্ট্রে তৈরি হয়, আশীর্বাদ করি আপনার মতো রাজা যেন সুবিচার পায়, সুবিচার পায়। মন্ত্রী মহাশয়, আমি জানি যুগের আমার অতি দরিদ্র প্রজা, সে যাতে আবার নতুন করে বাড়িঘর করতে পারে তার জন্য আমার রাজভান্ডার হতে তাকে কিছু অর্থ দিয়ে দেন। আমি তাই করছি জাহাপনা। এসো যুগেন। মোহন, দিদি দিদি দিদি। আচ্ছা ভালো, তোমরা কি আপন ভাই বোন? না মহারাজ, না মহারাজ, মোহন হচ্ছে আমার পতির পাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হলাম। আজ হতে তুমি আমার কন্যা আর তুমি আমার পুত্র। আর শুনলেন আজ থেকে তুমি হলে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। রাজ কর্মচারী, আমার দ্বারাই কি সম্ভব হবে এই স্বর্ণ পরিচালনা করা? হ্যাঁ, আমি জানি শুনলেন তুমিই পারবে এই সৈন্য পরিচালনা করতে, কারণ এই মেয়েটাকে তুমি উদ্ধার করে যে শক্তির পরীক্ষা তুমি দিয়েছ তার প্রশংসা করে আমি পারছি না। তাই তোমার মতো লোকের আমার দরকার। তাই তো আমি তোমার হাতে তুলে দিলাম এই দেশ রক্ষার হাতিয়ার। এই শাহী তরোয়াল হাতে নিয়ে আপনাকে কথা দিচ্ছি, এই ধর্ম রাজ্যকে নিরাপদ রাখবো। তার বিনিময়ে যদি আমার জীবন দিতে হয় তাও আমি জীবন দিতে প্রস্তুত থাকবো মহারাজ। এই নেন মহারাজ, আমি এই সেনাপতির শির এনেছি। এই শিল শহরে বন্দরে নগরে বন্দরে প্রজাগণকে দেখিয়ে বলবে এই ধর্মের রাজ্যে আর যা কোনোদিন পাপ কাজ করতে পারে না, আর পাপের শাস্তি কত ভয়াবহ তুমি সবাইকে বলে দিবে। যাও, নিয়ে যাও। তাই করছি মহারাজ। এসো রানী, এসো শুইলেন, মা ঠিক আছে বলে। এসো মা ছবি, এসো মোহন, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। এই যে দেখো পাবলিক ভাইয়েরা, এই অপরাধের শাস্তি কত ভয়ানক। মনে মনে আসছে আমি রাজা হব, কিন্তু মনে হচ্ছে ভাগ্য আমার সুপ্রসন্ন নয়। যদি আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবু তো পালিত আর উত্তম কুমার রাজার পুরাজ্যত সন্তান, সুতরাং সিংহাসনের মালিক সে। কিন্তু না, আমি কিছুতেই সেই সিংহাসন হারাতে চাই না। এই যেমনই করে হোক সেই সিংহাসনটাকে আমার পরায়ত্ত করতে হবে। আচ্ছা দেখি নতুন সেনাপতিকে বাধ্য করা যায় কিনা। একা নির্জনে দাঁড়িয়ে কি ভাবছো মোহন? দাদা, আপনার কি আর শেষ আছে দাদা? ভাবলাম আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পুষ্যপুত্র আর উত্তম কুমার রাজার আপন সন্তান, সুতরাং সিংহাসন উত্তরাধিকারী সে।
আমি চাই চলে বলে বলে চলে যেভাবে হোক এই সিংহাসনটাকে হাতছাড়া করতে চাই না। এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন দাদা? মোহন ছিলে সামান্য ভিখারির ছেলে, মহারাজের দয়ায় আজ তুমি রাজকুমার, কিন্তু ছোট মন তোমার ছোটই রয়ে গেল মোহন। আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাই নাই, আমি চাইছি শুধু আপনার সাহায্য। না মোহন, এই অন্যায় কাজে তোমাকে আমি সাহায্য করতে মোটেও রাজি নই। বেশ, তাহলে দেখছি আমার অন্য পথ খুঁজে বের করতে হবে। তবে একটি কথা মনে রাখবেন দাদা, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য না করলেও এই মহান কখনো এই কাজ থেকে নিষ্ফল হবে না। আর তুমিও মনে রেখো মোহন, এই শুইলেন বেঁচে থাকতে তোমাকেও সেই সুযোগ দেওয়া হবে না। দাদা, আপনাকে আমি আরেকটি কথা স্মরণ করে দিচ্ছি, আপনি যদি আমার কোনো কাজে বাধা সৃষ্টি করেন তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। কি বললে মোহন? তাহলে তুমি এতটুকু এগিয়েছো? একটি কথা ভুলে যেও না মোহন, যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়ে লালন পালন করে এতটুকু করে সিংহাসন বসেছে, আর তুমি কিনা চাচ্ছ সেই মহারাজের বুকে চুয়াল মারতে, সেই সুযোগ তুমি পাবে না মোহন। মহারাজের সম্মুখে দাঁড়িয়ে যে শাহী তলোয়ার হাতে নিয়ে মহারাজকে ওয়াদা দিয়েছি এই ধর্মরাজ্যকে নিরাপদ রাখবো, আর সেই শত্রু বিজয় তুমি, তাহলে এই শুইলেন তোমার মুখে তুলে চালাতে পিতামুখ করবে না। আরেকটি কথা মনে রেখো মোহন, যে পলবনের আগুনে তুমি হাত বাড়িয়েছ সেই আগুনে তোমাকেই পুরো মরতে হবে মোহন, তোমাকেই পুরো মরতে হবে। আমার কাজ আমি নিজেই করে নেব। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমি মনে স্থির করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসে বাকি দিনগুলো একটু আরাম আসে কাটাই নেব। এ আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। কারণ মোহন আপনার পালিত পুত্র, আর উত্তম কুমার আপনার অনুরাজার সন্তান। তাই সুতরাং সিংহাসনটা আপনি উত্তম কুমারকে দিলেই ভালো হয় মহারাজ। শুনুন মন্ত্রী মহাশয়, মোহন আমার পুত্র হলেও অবশ্যই জ্যেষ্ঠ, সুতরাং সিংহাসনে আমি তাকেই বসাবো। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন মহারাজ। শুনলেন? বলো তুমি কি বলতে চাও? মোহনকে এখন এতটুকু বিশ্বাস করা উচিত হবে না মহারাজ। তার কারণ কারণ সে আজ যুবরাজ হলেও একদিন ছিল সে সামান্য ভিখারির ছেলে। অবশ্যই ভিখারির ছেলে, এখন সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে, সুতরাং এখন সে যুবরাজ, সিংহাসনে আমি তাকেই বসাবো। আমি তা বলছি না মহারাজ, আমি বলছিলাম কি রাজকার্য পরিচালনা করতে হলে অনেক কিছু শিকার দরকার, এমনকি অনেক জ্ঞান অর্জন করার দরকার। তাই এখনই তাকে রাজ সিংহাসনে না বসে আরো কিছুদিন শিখে ভালো হতো মহারাজ। তোমরা তাকে যত সবুজ মনে করো না কেন, আমি জানি আমার মহান অতি বুদ্ধিমান, আসলে সে পারবে রাজকার্য পরিচালনা করতে। মহারাজ যখন এতটুকু নিশ্চিত, তখন আর আমি বাধা সৃষ্টি করতে চাই না। তবু আমি বলছিলাম কি মহারাজ, একটু আগবাগ ভেবে নেওয়াটাই ভালো ছিল না মহারাজ। আমার মনে হয় উত্তম কুমারকে সিংহাসনটা দিলে। না না মহারাজ, উত্তম সিংহাসন চায় না, আপনি বরং
এই জ্যেষ্ঠবধূ মোহনকে সিংহাসন দিয়ে দেন। পিতা পিতা আমি সিংহাসন চাই না পিতা, আপনি বরং দাদাকে সিংহাসন দিয়ে দিন। দেখলে তো সব আমার উত্তমের বুদ্ধি কত ভালো। পিতা পিতা আমি ওখানে দাঁড়িয়ে সবই শুনেছি। সিংহাসনটা নয় আপনি উত্তম কুমারকে দিয়ে দেন, কারণ আমি যে আপনার পোষ্যপুত্র। আলে বা আমার পুত্র তবু তো জ্যেষ্ঠ। এসো এসো পুত্র, বসো এই সিংহাসনে, ধারণ করো এই রাজমুকুট। তাই বলে কি এখনই পিতা? শুভ কাজ যত শীঘ্র করা যায় ততই মঙ্গল। এসো এসো পুত্র।
দাদা ঠিক দাদা, আজ তোমাকে না এমন সুন্দর মানিয়েছে দাদা, যা বলার মতো না দাদা। হ্যাঁ দাদা, এমন সুন্দর মানিয়েছে সারা ঠারা জীব এই খুশিতে ডলমল, সেই খুশিতে মন পাগল হইয়াছে, দাদা রাজা হইয়াছে, ঠিক আছে দাদা, একটু তাড়াতাড়ি এসো দাদা। ঠিক আছে।